নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো ইডেন গার্ডেন স্টেডিয়ামে একটা ঐতিহাসিক টেস্ট ম্যাচ হারলো টিম ইন্ডিয়া। বেশি না, 123 রান চেস করতে নেমেছিল টিম ইন্ডিয়া। আর সেই রান চেস করতে গিয়ে 93 রানে টিম ইন্ডিয়া বান্ডিল হয়ে গেল, 93 রানে অল আউট হয়ে গেল এবং 30 রানে ইন্ডিয়া ম্যাচ হারলো। একটা সময় ছিল বছর দুয়েক আগের সময়, যেখানে টিম ইন্ডিয়া যদি একটা হোম টেস্ট ম্যাচ হারতো না, মাথা খারাপ হয়ে যেত যে কিভাবে ইন্ডিয়া হারতে পারে। মানে আমি ভাবতাম যে অশ্বিন, জাদেজা, তার সঙ্গে অক্ষর প্যাটেলের মতো যে তিনটে অলরাউন্ডার আছে যারা আমাদের এত ব্যালেন্স প্রদান করে, সেই ব্যালেন্স টিম নিয়ে ইন্ডিয়া ঘরের মাঠে হারতেই পারে না। বাট এখন শেষ বছর দেড়েকে এমন হয়ে গেছে, এখন তো এটাই বলতে হয়, আব তো আদত সি হো গেই এসে জিনে মে, গান আছে না, সেই ব্যাপার আর কি, অভ্যাস হয়ে যাচ্ছে। নিউজিল্যান্ডের এগেনস্টে হোয়াইট ওয়াশের পর সাউথ আফ্রিকার এগেনস্টেও ম্যাচ হারা, কোয়ালিটি অপোনেন্ট এলেই ইন্ডিয়া নিজেদের ঘরের মাঠে হেরে যাচ্ছে। আর হারছে কেন? নিজেদের দোষে। পিচ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। দেখো, প্রথমত ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে কোনো সন্দেহ নেই, এই ব্যাটসম্যানদেরই ব্যর্থতায় টিম ইন্ডিয়া এই ম্যাচটা হেরেছে। পিচ যেমনই হোক 123 রান চেস করা উচিত। ইন্ডিয়া বলতে পারে আমরা আনলাকি ছিলাম, শুভমান গিল দুটো ইনিংসে ব্যাট করলে হয়তো রেজাল্ট অন্যরকমও হতে পারতো, বাট সেটাও কোনো এক্সকিউজ হতে পারে না। বাকি তো আরও 7খানা ব্যাটিং অপশান ছিল, সেখানে 123 রান অবভিয়াসলি চেস করা উচিত ছিল। ইন্ডিয়া চেস করতে নেবে, জয়সওয়ালকে দেখে মনে হলো যেন ও লাঞ্চের আগেই ম্যাচ শেষ করবে, মানে তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়ে গেল। KL রাহুল একটা ভালো বলে আউট হলো, দেন তোমার শুভমান গিল আসতো না, মানে হিসেব মতো দাঁড়িয়ে গেল 1 রানেই ইন্ডিয়া 3 উইকেট পড়ে গিয়েছিল। তো ওপেনিংয়ে বেশি না, একটা 20-25 রানের পার্টনারশিপ হলেই সাউথ আফ্রিকা শোল্ডার ডাউন হয়ে যেত, ম্যাচ ছেড়ে দিত, যখনই আর কি 100 নিচে হয়ে যেত আর কি, যে রানটা দরকার সেই রানটা। বাট সেটা ইন্ডিয়া যখন পায়নি, সাউথ আফ্রিকা ম্যাচের মধ্যে আর কি আসে, দেন একটা ভালো পার্টনারশিপ হয়। ওয়াশিংটন সুন্দর 3 নম্বরে, তাকে অনেক কনফিডেন্ট লেগেছে, জুডেলকে কনফিডেন্ট লাগছিল, মনে হচ্ছিল এই পার্টনারশিপটা ইন্ডিয়ার জন্য ক্রুশাল হতে পারে। বাট জুডেল কিন্তু মারতে গিয়ে আউট হলো, এবং জুডেল আউট হওয়ার পর ঋষভ পন্থ এসে কিন্তু ঋষভ পন্থকে একদমই সেটেলড লাগেনি, এবং ওই জায়গাতে পন্থের উইকেটটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এবং পন্থ যখন আউট হলো, ইন্ডিয়ার স্কোর বোর্ডে তখন রান হচ্ছে 38 রানে 4টে, বা হিসেব মতো দেখতে গেলে 5টা উইকেট পড়ে যাওয়া, মানে সাউথ আফ্রিকা তখন একদম ফুল কনফিডেন্স নিয়ে আসছিল। দেন তারপরে জাদেজা ওয়াশিংটন একটা ভালো পার্টনারশিপ করে, বাট জাদেজার উইকেটের পর যখন ওয়াশিংটনও তারপর আউট হয়ে যায়, তখন কিন্তু অবশ্যই ইন্ডিয়া শোল্ডার ড্রপ হয়ে গিয়েছিল, কারণ একটা দিক থেকে তখন স্পিনাররা আসছিল। লাস্টে অক্ষর প্যাটেল যেই কাজটা হয়তো আগেও আরও একটা দুটো ব্যাটসম্যান করতে পারতো, সেটা করার চেষ্টা করে। কেশব মহারাজ লেফট আর্ম স্পিনার, ইডেনের ছোট বাউন্ডারি, তাকে টেক অন করার চেষ্টা করে, একই ওভারে একটা 4 দুটো 6 মারে, 47 থেকে নামিয়ে দেয় 31-এ রান দরকার যেটা ছিল। তবে দেন আবার 6 মারতে গিয়ে কিন্তু টেম্বা বাবুমার হাতে ক্যাচ আউট হয়ে যায়, দেন সিরাজেসেও আউট হয়ে যায়। ইন্ডিয়া 30 রানে ম্যাচটা হারলো। এর থেকে বেটার ইন্ডিয়া ব্যাটিং করতে পারত, ব্যাটিং টোটালি ব্যর্থ, এবং ব্যাটিং ব্যর্থতাতেই ভারতের হার। কারণ উল্টো দিকে যদি আজকে দিনে শুরুর কথা বলি, সেখানে করভিন বস বা টেম্বা বাবুমা, তাদের এগেনস্টও ইন্ডিয়ার কিছুটা ডিফেন্সিভ ফিল্ড সেট বলো বা তারাও রান করে গেছে। এই পিচে অবশ্যই পিচ একদম সহায়ক ছিল না ব্যাটিংয়ের জন্য, ভালো পিচ ছিল না, তবে তারপরেও পিচে টিকলে রান করা যেত, যেটা টেম্বা বাবুমা করে দেখিয়েছে, বা একটু অ্যাগ্রেসিভ রুটে গিয়ে করভিন বসের মতো প্লেয়ার রান করেছে। ইন্ডিয়া কিন্তু না সেরকম ডিফেন্স করতে পেরেছে, ওয়াশিংটন একমাত্র ডিফেন্স করেছিল ঠিকঠাক অনেকক্ষণ ধরে, না অ্যাটাক করতে পেরেছে, দুইয়ের মাঝখানে ফেসে গিয়েছে। এবং এই পিচ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। সুজন মুখার্জি তো বলেছিল আমরা স্পোর্টিং পিচ দেবো, আমি ভেবেছিলাম ম্যাচ হয়তো 5 দিন অবধি গড়াবে, চতুর্থ দিনে খেলা দেখতে যাবার প্ল্যান করছিলাম, কিন্তু পিচ দেখলাম বেরিয়েছে একদম জাতা, মানে একদমই স্পোর্টিং পিচ তো ছিল না। ফাস্ট বোলার, স্পিনার সবাইয়ের জন্য সাহায্য ছিল, এর থেকে বেটার পিচ বানানো যেত। এবং সেখানে সৌরভ গাঙ্গুলি বলে যে ভারতীয় টিমে এরকম পিচ চেয়েছিল, তো ওয়েট করছিলাম গৌতম গম্ভীর কি বলে। গৌতম গম্ভীর ম্যাচ শেষে এসে বললো আমরা এই টাইপেরই পিচ চেয়েছিলাম, তবে তোমাকে জানতে হবে কি করে স্পিন খেলতে হয়, যেটা আমরা পারিনি, বেশিরভাগ উইকেট এখানে পেসাররা নিয়েছে। আমার কথাটা হচ্ছে, কেন এই টাইপের পিচ চাইবে? একটা জিনিস কি টিম ইন্ডিয়া বা টিম ইন্ডিয়ার এই গৌতম গম্ভীরের ম্যানেজমেন্ট নিউজিল্যান্ড সিরিজ থেকেও বুঝতে পারছে না, যে যখন পিচে এত টার্ন থাকবে, তখন অপোনেন্টের একটা সাধারণ মার্ক্রামের মতো স্পিনার, বা নিউজিল্যান্ড সিরিজ আমরা দেখেছিলাম একটা গ্লেন ফিলিপসের মতো পার্ট টাইম বোলারও তোমার বল ঘুরিয়ে দেবে। আর স্পিনার এগেনস্টে ভালো খেলার মতো টেকনিকও বর্তমান এই ভারতীয় দলের নেই। কিন্তু যদি পিচ একটু ফ্ল্যাট হয়, ব্যাটিংয়ের জন্য সহায়ক হয়, তখন বোলারদের স্কিলটা সামনে আসবে। সেখানে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেলের মতো যদি তোমার কাছে অ্যাটাক থাকে, সেখানে তো র্যাঙ্ক টার্নার পিচের দরকার নেই না, তারা তো তোমাকে নর্মাল পিচেও উইকেট তুলে দেবে। বাট যখনই তুমি র্যাঙ্ক টার্নার টাইপের পিচ দিচ্ছ, তখন অপোনেন্টের কম স্কিলফুল বোলাররাও সেম এফেক্টিভ হয়ে যাচ্ছে, ফলে তাদেরকেই সুবিধা দিচ্ছে।
যদিও আমি সাইমন হারমারের থেকে কোনো কিছু মানে তাকে ছোট করছি না, ব্রিলিয়ান্ট বোলিং করেছে। ভারতীয় পিচে রবিচন্দ্রন অশ্বিনের পর অনেকদিন বাদে এরকম কাউকে বোলিং করতে দেখলাম, বা তোমার তার সঙ্গে কেশব মহারাজও ঠিকঠাক বল করেছে। বাট আমি বলছি যে নিউজিল্যান্ড সিরিজেও এই জিনিসটা হয়েছিল, সাউথ আফ্রিকা সিরিজেও এটা হচ্ছে। ইন্ডিয়া নিজেদের ভুল থেকে শিক্ষা নেয়নি, সেই কারণেই আবারও কিন্তু সাউথ আফ্রিকার এগেনস্টে প্রথম ম্যাচটা হারলো। ভালো চাইলে সেকেন্ড টেস্টটা একটা ফেয়ার পিচে খেলুক, সেটা ইন্ডিয়াকে অনেক বেশি হেল্প করবে। চতুর্থ দিন বা পঞ্চম দিনে গিয়ে যখন বল ঘুরবে, সেই জায়গাতে ইন্ডিয়ার ম্যাচ জেতার সম্ভাবনা আরও বাড়বে। তো দেখা যাক সেখানে নেক্সট টেস্টে কি হয়। বাট এই টেস্ট হারের জন্য প্রথমত ইন্ডিয়ান ব্যাটসম্যানদের বাজে খেলা অবশ্যই দায়ী, সেকেন্ডলি টিম ম্যানেজমেন্টের এই র্যাঙ্ক টার্নার পিচ চাওয়া বা ইডেনের পিচ কিউরেটার ভালো পিচ প্রস্তুত করতে না পারা, সেটাও দায়ী। তোমাদের মতামত জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।